হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি ক্লাস 7-এর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 7-এর তোমার কোর্সে দেখি 17। তো সেখানে তোমাদের কিছু ছক কাগজে কিছু তোমাদের চিত্র দেওয়া আছে। সেই চিত্রগুলো কি কি? বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, আর হচ্ছে তোমার সামান্তরিক, ট্রাপিজিয়াম, আরো অনেক ধরনের চিত্র দেওয়া আছে। তো চিত্রগুলো তোমরা কি করে ক্ষেত্রফল বের করবে? ক্ষেত্রফল বের করার সহজ উপায় হচ্ছে, দেখো এখানে গ্রাফ দেখে প্রত্যেকটা গ্রাফের কি দেওয়া আছে, ছক কাগজে বিভিন্ন ক্ষেত্রের আকারগুলি দেখিয়ে নিচে ফাঁকা ঘর পূরণ করে দেওয়া আছে। তো ছক কাগজের এক একটা ঘর মানে হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? আর এক একটা বাহু হচ্ছে 1 সেন্টিমিটার করে। তাহলে তার ক্ষেত্রফল কি হবে? যেহেতু বর্গাকার বক্স, তাহলে বর্গাকার বক্সের কি হয়, 4টে বাহু সমান হয়। তার মানে তাদের ক্ষেত্রফলটা কি হবে? 1 × 1 বর্গ সেমি, মানে 1 বর্গ সেমি। এবার এখানে দেখো প্রথম 1 নম্বর যে চিত্রটা আছে তোমাদের ক্লাস 7-এর কোশ্চেন এটি 17-এর, যে প্রথম একের দাগের একের অঙ্কটা যেটা আছে তোমার 4টে, দেখো বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, 4টে ঘর দেওয়া আছে, 4টে বর্গাকার ঘরকে নিয়ে এটা হচ্ছে তৈরি হয়েছে। আর 4টেই হচ্ছে পূর্ণ বক্স, সম্পূর্ণ বর্গক্ষেত্রকার কি হয়েছে তোমার ঘর নিয়েছে। তাহলে একটা ঘর যদি তোমার 1 বর্গ সেমি ক্ষেত্রফল হয়, তাহলে 4টে ঘর নিয়ে কত হবে? 4 বর্গ সেমি। তার মানে 1 নম্বর যে বর্গাকার চিত্রটি আছে সেই চিত্রটির ক্ষেত্রফল হয়ে গেল তোমার 4 বর্গ সেমি। সেখানে দেখো নিচে একটা দেওয়া আছে ছক কাগজে বিভিন্ন ক্ষেত্রে আকারগুলি দেখি নিচে ফাঁকা ঘর পূরণ করি। তো এখানে প্রথম চিত্রটাতে আমি সবগুলোই সম্পূর্ণ বাক্স পেয়েছি, তার জন্য ওই ঘরেতেই শুধু ওর ক্ষেত্রফলটা লিখব, ঠিক আছে? তাহলে কটা পেয়েছি? সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত পেয়েছি? 4টে। এখানে লিখবো অর্ধেক বা অর্ধেকের কম, বা মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা আমরা কিন্তু এখানে পাচ্ছি না, শুধু সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা পাচ্ছি। তাহলে আমাদের লাস্টের যে বাক্সটা আছে, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য 1 সেমি, সুতরাং ক্ষেত্রফল 1 বর্গ সেমি, মোট ক্ষেত্রফল তাহলে কত হবে? 4 বর্গ সেমি। দ্বিতীয় ছবিটাতে দেখো 6টা বক্স আছে, সম্পূর্ণ 6টা বর্গক্ষেত্রাকার ঘর নিয়ে তৈরি হয়েছে, তার মানে এর ক্ষেত্রফলটা কি হবে? 6 বর্গ সেমি। তারপরে তোমার তিনেরটাতে দেখো, তিনেরটাতে তোমার সম্পূর্ণ বাক্স ঘর আছে তোমার 4টি, আর বাকিগুলো দেখো অর্ধেক অর্ধেক। তো দুটো অর্ধেক মিলে কটা হবে? একটা হবে। তো এখানে অর্ধেক আছে 4টে, তাহলে 4টে মিলে কটা ঘর হবে? দুটো, আর দুটো হচ্ছে তোমার সম্পূর্ণ ঘর আছে, তাহলে টোটাল হচ্ছে 6। তাহলে মোট বর্গক্ষেত্রাকার ক্ষেত্রফল কত হলো? 6 বর্গ সেমি, ঠিক আছে? অর্ধেকে যেখানেতে 3 নম্বর চিত্রে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা হচ্ছে আমরা পেয়েছি 4টে, আর অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি এখানে কিছু পাইনি, অর্ধেকের কমও পাইনি, কিন্তু অর্ধেক পেয়েছি। অর্ধেক, দুটো অর্ধেক মিলে আমাদের কি হবে? একটা বোঝাবে, তার জন্য আমরা টোটাল পাচ্ছি 6টা। নেক্সট দেখো 4 নম্বর চিত্রটা। তো 4 নম্বর চিত্রে যেটা দেওয়া আছে, 5টা দেখো সম্পূর্ণ ঘর দেওয়া আছে, 5টা সম্পূর্ণ ঘর আর দুটো হচ্ছে অর্ধেক ঘর। তো 5টা সম্পূর্ণ ঘর আর দুটো অর্ধেক ঘর মিলে কি হচ্ছে? তোমার 6টা হচ্ছে। তাহলে আমাদের এরও ক্ষেত্রফল কত হয়ে গেল? 6 বর্গ সেমি। এইভাবে আমাদের বাকি যে চিত্রগুলো আছে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তো তারপরে দেখো নেক্সট যে অঙ্কগুলো আছে 2-এর দাগে, এখানে বলেছে যে বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা কত? ঠিক আছে? তো একটা যদি এরকম বর্গক্ষেত্রাকার হয়, বর্গক্ষেত্র মানে কি হয়? তার 4টে কোণ সমকোণ হয়, আমরা এটা তো জানি। আর 4টে বাহু কি হয়? সমান হয়। 4টে বাহু, তার প্রত্যেকটা হচ্ছে 4 সেন্টিমিটার করে দিয়ে দিয়েছে, এরকম প্রত্যেকটাই 4 সেন্টিমিটার। এবার আমি কি বের করতে বলেছি? এর পরিসীমা। পরিসীমা মানে কি? পরিসীমা মানে এই যে বাইরে যে সরলরেখাংশগুলো আছে, মোট যতগুলো সরলরেখাংশ থাকবে তাদের দৈর্ঘ্যের যোগফলটা হবে ওই চিত্রের পরিসীমা। এখানে দেখো এই যে বর্গক্ষেত্রটা আছে, এর হচ্ছে 4টে রেখাংশ আছে, 4টে রেখাংশের মোট দৈর্ঘ্য কত হচ্ছে? 4 × 4। তার পরিসীমা তোমার কত পেয়ে যাচ্ছি? তোমার পেয়ে যাচ্ছি 4 × 4 সেন্টিমিটার সমান 16 সেন্টিমিটার, ঠিক আছে? এইভাবে নেক্সট দেখো পরের সামটা,
এক হলে এবার দুইয়ের দুইটা, একটি বর্গাকার জমির পরিসীমা দিয়ে দিয়েছে, দুইয়ের হচ্ছে দুইয়েরটা কি আছে বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা। তাহলে এখানে দিয়েছে বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা কত দিয়েছে, তোমার দিয়ে দিয়েছে 20 মিটার। তাহলে ক্ষেত্রফল হিসেব করতে হবে, ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি চাই, বাহুর দৈর্ঘ্য চাই। বাহুর দৈর্ঘ্য বের তো এখান থেকে বের করতে হবে আগে। তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, আমাদের পরিসীমা ভাজিত 4। বর্গক্ষেত্রের পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, তার হচ্ছে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। এখানে অবশ্যই একক লিখবে, অনেক স্টুডেন্টদের একটা অভ্যাস থাকে একক ছাড়া অঙ্ক করে দিল, কিন্তু সেটা উচিত নয়। সেটা করলে কিন্তু টিচার যদি মনে করেন একটা মার্কসও দেবে না। কেয়ারফুল থাকবে যাতে তোমরা হচ্ছে এককটা রেখো, কারণ একক বিহীন রাশির কোনো, তোমরা ক্লাস 9-এ গিয়ে ফিজিক্যাল সায়েন্সে পড়বে যে একক জিনিসটা কতটা দরকার। একক বিহীন রাশির কোনো কিন্তু মূল্য নেই। তাহলে অতএব বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা, জমির ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল সমান কি হবে, আমাদের ফর্মুলা বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য কত আছে 5, 5 স্কোয়ার করবো, বর্গ মিটার হবে অবশ্যই। মিটারের স্কোয়ার হচ্ছে তাই এককটা হয়ে যাবে বর্গ মিটার, তাহলে এটা হয়ে যাবে 25 বর্গ মিটার। নেক্সট দেখো পরের সামটা, এটা 2 আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি ও প্রস্থ 5 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দেখি। এখানে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, তোমরা ক্লাস 5 থেকে করে আসছো। তাহলে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ 8 সেমি গুণিত 5 সেমি মানে 40 বর্গ সেন্টিমিটার। অবশ্যই ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ সেন্টিমিটার হবে, যদি পরিসীমা বলে মিটার সেন্টিমিটার এরকম টাইপের হবে, সেখানে বর্গ কথা যুক্ত হবে না। এরপর হচ্ছে 1 বর্গ কিমি, 1 বর্গ কিমি সমান কত বর্গ রেখা আমি বের করতে হবে, 2-4 মিটার। 1 বর্গ কিমি সমান ড্যাশ বর্গ রেখা। 1 কিমি সমান কত রেখা, 1 কিমি সমান হচ্ছে, কিমির পরে দেখো আমাদের প্রথমে কিলোমিটার হয়, তারপরে হেক্টোমিটার হয়, তারপরে ডেকামিটার হয়। ডেকামিটারের যে সিএম লেখা হয়, তো দেখো কিলোমিটার মিটার যেতে হবে, তাহলে কিলোমিটার থেকে ডেকামিটার যেতে মার্জিত হচ্ছে, তার মানে এখানে কি হবে, 1 থেকে 2 শূন্য হবে, মিটার ডেকামিটার। তাহলে বর্গ যখন হচ্ছে, এটা বর্গ যখন করবো তখন কি হয়ে যাবে, এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে 1 বর্গ রেখামি সমান কি হবে, 1 বর্গ রেখামি 1 বর্গ সমান কি হবে, এই দুটোর মধ্যে গুণ হয়ে যাবে, 100 গুণিত 100 বর্গ রেখামি মান হচ্ছে 1 জায়গায় 4টে শূন্য বর্গ রেখা। এখানে এটা 10,000 বর্গ রেখা। নেক্সট দেখো পরের সাম, এখানে দিয়েছে তারপরে 1 বর্গ মিটার সমান কত বর্গ হেক্টোমিটার। তো এখানেতে 5-এরটা দেখো, 2-এর 5-এরটা কি বলেছে, 1 বর্গ মিটার সমান ড্যাশ বর্গ হেক্টোমিটার। প্রথমে দেখো আমাদের একই রকম ভাবে 1 মিটার সমান কত হেক্টোমিটার আগে জানতে হবে, তাহলে এখানে কিলোমিটার, হেক্টোমিটার,
ডেকামিটার, মিটার। তাহলে আমি মিটার থেকে হেক্টোমিটারে আসতে পেছন দিয়ে কতটা আসতে হচ্ছে, দেখো 2টো ঘর আসলে তবে আমরা হেক্টোমিটারে পৌঁছাচ্ছি। তার মানে এই মিটারটাকে 100 দিয়ে কী করবো, যখনই আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসবো, বাঁ দিক থেকে ডান দিকে গেলে প্রতিটা ঘরের জন্য 10 করে গুণ হবে। যেমন এখানে কিলোমিটার থেকে হেক্টোমিটারে যদি যায় ওখানে 10 গুণ, আবার এটা থেকে যদি এটা যায় 10 গুণ, এটা থেকে এটা যদি যায় 10 গুণ, মানে বাঁ দিক থেকে ডান দিক। তুমি যদি ডান দিক থেকে আসি তখন ভাগ 10 হবে, 10 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, এরকম করে আমাদের ডান দিক থেকে বাঁ দিকে যদি আসি 10 দিয়ে ভাগ হবে। তো ভাগ করার সময় এবারে দেখো এখানে কটা ঘর আছে, মিটার থেকে হেক্টোমিটার 2টো ঘর আসছে, তারপরে 100 দিয়ে ভাগ হবে। তো এটা হয়ে যাচ্ছে 1/100 হেক্টোমিটার। তো এখানে এরকম যদি এটা বর্গ করা হয় তাহলে 1 বর্গ মিটার সমান কত হবে, 1/100 গুণিত 1/100 বর্গ হেক্টোমিটার হয়ে যাবে। তোমার কথা হচ্ছে 1/1 কথা হচ্ছে 4টে স্থান বর্গ হেক্টোমিটার। তারপরে কি লিখতে পারছো, 1 বর্গ হেক্টোমিটার, এখানে হয়ে যাবে 0.0001 বর্গ। কেন এটা দশমিকটা চেঞ্জ করে বুঝতে পেরেছো, নিচে যেহেতু 1-এর গায়ে 4টে শূন্য আছে, দশমিকটা হবে 4টে সংখ্যার আগে হবে। দশমিকে যখন এটা মানে ভগ্নাংশ থেকে দশমিকে দশমিক সংখ্যা পরিবর্তন করবো তখন যদি 4টে শূন্য আছে তাহলে অবশ্যই দশমিকটা 4টে সংখ্যার আগে বসবে। এখানে তো একটা সংখ্যা আছে, 4টে করার জন্য আমরা আবার 3টে লিখলাম, দিয়ে তার আগে দশমিক দিলাম, দিয়ে আমাদের পেয়ে বর্গ হেক্টোমিটার। নেক্সট আমরা 5 মিটার বর্গ বলতে কি, 5 বর্গ মিটার মানে হচ্ছে তোমার 5 ইন্টু 1 বর্গ মিটার হতে পারে, মানে 1 বর্গ মিটারে 5 জন বোঝাচ্ছে। আর 5 মিটার বর্গ মানে কি, 5 মিটার বর্গ মানে 5 মিটার গুণিত 5 মিটার সমান 25 বর্গ মিটার। ঠিক আছে, তো এখানেতে 5 বর্গ মিটার মানে 6 5 গুণিত 1 বর্গ মিটার লিখতে পারি, মানে 1 বর্গ মিটারে 5 কিন্তু 5 মিটার বর্গ সমান হচ্ছে 5 গুণিত 5 বর্গ মিটার সমান হচ্ছে 25। এটাই পার্থক্য, এটা হচ্ছে 1 বর্গ মিটারে 5 এটাই পার্থক্য। একই রকম ভাবে 7-এরটাও করতে হবে। আচ্ছা 8-এরটা দেখো, এখানে কি বলেছে, একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি। হিসাব করে দেখি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ কি কি নিতে পারে, মানে 30 বর্গ সেমি আমাদের ক্ষেত্রফল যদি হয়, 30টাকে কোন গুণ আমরা 30 গুণিত 1 করতে পারি, দৈর্ঘ্যটা 30 প্রস্থটা 1 দিয়ে আমরা করতে পারি, মানে 1 সেন্টিমিটার। তারপরে 5 গুণিত 6 মানে প্রস্থটা 5 দৈর্ঘ্যটা 6 বা দৈর্ঘ্যটা 5 প্রস্থটা 6 এইভাবে করতে পারি। 15 গুণিত 2 করতে পারি, 3 গুণিত 10 করতে পারি, এইভাবে আমরা দৈর্ঘ্য প্রস্থ নিতে পারি। ঠিক আছে, 3-এর দাগে দেখো, 3-এর দাগে এটা কি দিয়েছে সেটা দেখো। এটা হচ্ছে আমি একটা সাদা আয়তাকার কাগজে পাশের ছবির মতো দুটি ছবি এঁকেছি, মানে দেখো বইতে তোমাদের যে ছবিগুলো দেওয়া আছে ওই ছবির একটা আয়তাকার কাগজে এঁকেছে। বলছে 1 নম্বর ছবি সাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে দেখো। দেখো 1 নম্বর ছবিতে দৈর্ঘ্য আর প্রস্থ সমান দেওয়া আছে, তার মানে এটা বর্গাকার ছবি। মানে 1 নম্বর ছবিতে কতটা জায়গা জুড়ে থাকবে, যতটা ক্ষেত্রফল ততটা জায়গা জুড়ে থাকবে। তো এখানে 3-এর দাগে যে 1 নম্বর দিয়েছে, 3-এর দাগে দিয়েছে, তাহলে 1 নম্বর ছবি সাদা কাগজে জায়গা জুড়ে আছে তোমাদের দৈর্ঘ্য প্রস্থ দুটোই
8 ইন্টু 8 এর বড় ক্ষেত্রে তার ক্ষেত্রফল 12 দৈর্ঘ্য গুণিত 22 দৈর্ঘ্য বর্গ সেন্টিমিটার সমান 64 বর্গ সেন্টিমিটার। বি এর দাগেরটা দেখো, এর দাগেরটা কি বলেছে? 2 নম্বর ছবি স্যার কতটা জায়গা দিয়েছে? 2 নম্বর ছবিটা হচ্ছে আয়তকার, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 2 নম্বর ছবি সাদা কাগজে জায়গা ছেড়ে আছে, আট 10 মিনিটের ছবি 6 ঠিক আছে। এবারে বলেছে সি এর দাগ, বলেছে 1 নম্বর 2 নম্বর ছবি আঁকার পরে আমার সাদা কাগজ আর কতটা যায় না, তাই এরকম যদি একটা কাগজে দুটো ছবি হয়ে যায়, দুটো ছবি হয়ে যাওয়ার পর এটা পড়ে থাকবে কতটা, দুটো ছবির ক্ষেত্রফলটা যোগ করে আমাদের যে কাগজটা দিয়েছে তার ক্ষেত্রফল থেকে বিয়োগ করলে আমরা কি পেয়ে যাবো, কতটা জায়গা পড়েছে। তাহলে আমাদের প্রথমে সাদা কাগজটার ক্ষেত্রফল বের করতে, সাদা কাগজটা দেখো এটাও আয়তকার, এর দৈর্ঘ্য দিয়েছে 32 সেমি আর প্রস্থ দিয়েছে 20 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 32 গুণিত 20 বর্গ সেমি। তাহলে সাদা কাগজকে সমান কত হবে? সাদা কাগজটির ক্ষেত্রফল হবে 32 গুণিত 20 বর্গ সেমি, হচ্ছে 640 বর্গ। এবার এরা দুজনে তো একটা করে জায়গা নিয়ে নিয়েছে, তারা কতটা পড়ে থাকবে? 1 নম্বর 2 নম্বর ছবি আঁকার পরে 1 নম্বর 2 নম্বর ছবি আঁকার পরে জায়গা পড়ে থাকবে 640 থেকে বিয়োগ করবে -64 প্লাস 8, এটা দিয়ে পুরোটা বর্গ সেমি দেবে, সমান কত হচ্ছে? দেখো এটা দিয়ে কত হচ্ছে? 124, তাহলে 640 থেকে যদি 124 বিয়োগ করো কত হচ্ছে? দেখো 4 করে 10 6 40 আর 1 516 বর্গ সেমি কালো পড়ে আছে। কাগজ পড়ে আছে, ঠিক আছে, এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপর 5এরটা দেখো, 5এরটা কি বলেছে? বলেছে রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার। এটা একটা আয়তক্ষেত্রাকার জমি, আর আমি এদিকে আনছি তোমাদের জন্য, সেটা দেখতে সুবিধা হবে। জমি আছে দেখতে পাচ্ছি ছবিতে, সেই ছবিটার দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 24 মিটার দিয়েছে। আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে, এর বাইরের চারপাশে একটা 2 মিটার চওড়া আয়তকার জমি আছে। এখন কত? 2 দিকে বেড়ে যাচ্ছে। আচ্ছা
এখানে দেখো, প্রথমে দেখো আমি এখানে জমিটা হচ্ছে, জমির দৈর্ঘ্যটা দেওয়া আছে, জমিটা আয়তকার জমি দৈর্ঘ্য হচ্ছে তোমার 36 মিটার আর প্রস্থ দেওয়া আছে 24 মিটার। এবারে রাস্তার চারিদিকে যখন 2 মিটার চওড়া রাস্তা দেওয়া আছে, মানে জমির চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, তারপরে দেখো দৈর্ঘ্য দুদিক দিয়ে 2 মিটার করে বাড়ছে আর প্রস্থ দুদিক দিয়ে 2 মিটার করে বাড়ছে। তার জন্য আমি দেখো রাস্তাটা যখন এঁকেছি, রাস্তার বাইরে দৈর্ঘ্যটা বেড়ে গিয়ে 40 মিটার হয়ে যাচ্ছে, কারণ দুদিকে 2 করে 4 বাড়ছে, 4 বাড়লে 36 + 4 কত হয় 40 মিটার। আর প্রস্থটাও দেখো দুদিক দিয়ে 2 মিটার করে যদি বাড়ে তাহলে কত হয়ে যাবে 24 যুক্ত 2 + 2 সমান 28 মিটার। তাহলে এটা লিখতে হবে যে রাস্তা সহ সমুদ্রিক দৈর্ঘ্য কত হবে 36 যুক্ত 2 মিটার সমান হচ্ছে 40। আর রাস্তা সহ প্রস্থ হবে কত হবে 24 + 2 + 2 সমান হচ্ছে 28। তাহলে 1 নম্বরে কি দিয়েছে আমার রাস্তা সহ আয়তক্ষেত্রের জমি দৈর্ঘ্য প্রস্থ, এইটাই হচ্ছে পেয়ে গেল 1 নম্বরে জমি দৈর্ঘ্য আর প্রস্থ। এবারে বলেছেন 2 নম্বরে রাস্তা বাদে আয়তক্ষেত্র জমির ক্ষেত্রফল। এটা রাস্তা বাদে হবে, রাস্তা সহ হবে, রাস্তা সহ হবে। রাস্তাটা হচ্ছে তো দিয়ে রাস্তা সহ যেটা ক্ষেত্রফল হবে সেখান থেকে আমাদের জমির ক্ষেত্রফলটা যোগ করতে হবে, করলে তোমাদের কী হবে রাস্তার ক্ষেত্রফলটা দেখতে হবে। প্রথমে আমাদের 2 নম্বর করতে গেলে প্রথমে আমাদের রাস্তা সহ, এটা রাস্তা বাদে, রাস্তা বাদে রাস্তা সহ ক্ষেত্রফল হবে, রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে তোমার 40 × 28 বর্গ মিটার। 4 দিয়ে গুণ করো, 4 × 32, 4 × 8 = 11, ঠিক আছে। আর জমিটার আয়তকার, আমাদের জমি আছে আয়তকার জমি, জমির ক্ষেত্রফল কত সমান হচ্ছে, আচ্ছা এটাকে আয়তকার জমির ক্ষেত্রফল, এটা আমি রাস্তার ক্ষেত্রফল লিখবো একবার, তাহলে রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল কি হবে, রাস্তার ক্ষেত্রফল মানে হচ্ছে আয়তকার জমির ক্ষেত্রফল মাইনাস রাস্তা সহ, এখানে রাস্তা সহ জমি, এখানে রাস্তা সহ জমি। আয়তকার জমি 1120। মিস্টেক লেখা হয়ে গেছে, রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত আছে 1120 নিযুক্ত আয়তকার জমির ক্ষেত্রফলটা কত পাবো 36 × 24
44 হয়, 14, 36, 24 এবং 72, 46, 144, 324, 72 আর 72, 40, 76, 10, 86। নেক্সট দেখো 6 অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে করলাম। ছবি এঁকে অবশ্যই করতে হবে, ছবিটা অবশ্যই পেন্সিল দিয়ে আনবে, পেন দিয়ে কিন্তু আনবে না, তাহলে কিন্তু মার্কস কাটা দিতে পারে। টিচার যদি মনে করে তোমার ছবির জন্য সেহেতু মার্কস কেটে দিতে পারে সামনে থেকে, সেই কারণে অবশ্যই পেন্সিল দিয়ে ছবিটা আঁকবে। নেক্সট আমরা দেখো 6টা দেখো কী বলেছে, মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। এটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা তো খুবই সহজ আছে। আয়তক্ষেত্রের মতন তো দৈর্ঘ্য বুঝতে হবে, এখানে একটাই বাহু দৈর্ঘ্য বাড়ালেই হয়ে যাবে। তো এখানে যে 6 অঙ্কটা একই রকমভাবে ছবি আনবে, ছবিটা এখানে যাচ্ছে। তার চারদিকে 1 মিটার রাস্তা আছে। মানে 6 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্তুত 2 কিলোমিটার। তাহলে আগে মানে কী করবো, 20 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমি রাস্তা সহ জমি বাহু দৈর্ঘ্য দুদিক দিয়ে বাড়ছে 1 মিটার করে, তাহলে কত হচ্ছে 1 মিটার করে বাড়লে আমাদের 1 মিটার এখানে বোথ সাইডে 1 মিটার করে বাড়ছে। এখানে একটু বাড়ছে, আবার এইগুলো 1 মিটার বাড়ছে। তাহলে বাহু দৈর্ঘ্য 20 মিটার বাড়ছে, 1 মিটার বাড়ছে। তাহলে 1 মিটার দুদিকে যদি 1 মিটার করে বাড়ে তখন কী হয়ে যাবে, 22 মিটার হচ্ছে। এখন রাস্তা সহ জমি 22 গুণিত 22 বর্গমিটার। এবারে আমাকে কি বলেছে, রাস্তার ক্ষেত্র একই রকমভাবে রাস্তার ক্ষেত্র বলতে হবে এই ক্ষেত্রফলটা থেকে যদি আমি এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, রাস্তার
চুরাশি। এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। যে রাস্তাটা চারদিকে এই রাস্তার ক্ষেত্রফল দেখলাম। আমাদের বাইরেটা সহ ক্ষেত্রফলটা 482, ভেতরটার ক্ষেত্রফলটা হচ্ছে 400। পুরোটার থেকে আমরা ভেতরটার ক্ষেত্রফল বাদ দিয়েছি, পুরো রাস্তাটা করেছি। নেক্সট এটা দেখো সাথে কি দিয়ে দিয়েছে, তোমার জমিটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। জমির ক্ষেত্রফল থেকে আমাদের কি করতে হবে, তোমার বাহুর দৈর্ঘ্য আগে বের করতে হবে। জমির ক্ষেত্রফল বর্গাকার জমি দিয়ে আছে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি বাহুর দৈর্ঘ্য বের করতে হয় আমাদের কী করতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে তার বর্গমূল করতে হবে। তাহলে আমরা কী পেয়ে যাবো, বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। ঠিক আছে, সেই ক্ষেত্রফলের যেই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, আমাদের বেড়া দেওয়ার কথা বলছে, মানে বুঝে নিতে হবে পরিসীমা করতে হবে। বেড়া দেওয়া, চারদিকে বাউন্ডারি এরকম টাইপের থাকবে। তোমার দেওয়াল দেওয়া, চারিদিকে দেওয়াল দেওয়া, ঘিরে দেওয়া মাঠের চারিদিকে, এরকম বললে কোনো জমির চারিদিকে ঘিরে দেওয়ার কথা বলে, তার মানে বুঝে নিতে হবে সেটা পরিসীমার কথা বলছে। তো তার মানে বড় ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল দিয়ে কী করবো, বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আগে বর্গমূল করবো ক্ষেত্রফলটাকে, সেখানে বাহুর দৈর্ঘ্যের সাথে 4 গুণ করে পরিসীমা পাবো, দিয়ে আমরা সেই এরপরে কী করতে হবে দেখো, ওইখানেতে বড় ক্ষেত্রফল জমি ক্ষেত্রফল কত দিয়েছে দেখো, 6400 বর্গ মিটার দেওয়া আছে, 6400 বর্গ মিটার দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের কি বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য, বর্গাকার জমি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য মান কত হবে, 64 বর্গমূল মিটার হয়ে যাবে। যেহেতু বর্গমূল হয়ে যাচ্ছে তখন এককটা কিন্তু বর্গমিটার থেকে মিটার হয়ে যাবে। এটা কি লেখা যায়, আমাদের 8 × 8 × 10 × 10, তাহলে কত হচ্ছে, বলে 80 মিটার পেয়ে যাবে। তাহলে পরিসীমা, জমিটির পরিসীমা কি হবে, 4 গুণিত বাহুর দৈর্ঘ্য হবে 4 গুণিত 80, 320 মিটার। টাকা 50 পয়সা প্রতি মিটারে, 3 টাকা 50 পয়সা হিসাবে এভাবে মোট কত খরচ হবে বেড়া দিতে পেয়ে যাবো। তাই প্রতি মিটারে 3.50 টাকা হিসাবে বেড়া দিতে খরচ হয়। টাকা আমরা এটাকে দশমিক তুলে করতে পারি, 320, 350 বা 100 করতে পারি। এতটা শূন্য কেটে যাচ্ছে না, তাহলে ওটা সহজে যায় 35, 70, 60, শূন্য হাতে 7, 3 35, 105, 105 আর 7 কত হয় 112, হয়ে গেল 7 নম্বর সংখ্যা। এরপরে তোমরা আজকে এই ভিডিওতে অ্যাপ্লাই করলাম, নেক্সট ভিডিওটাতে আমি আরও তোমাদের সম করে দেবো যে সমগুলো বাকি আছে। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর তোমাদের যারা বন্ধু থাকবে তাদেরকেও একটু জানার সুযোগ করে দেবে। আর তোমরা যদি অবশ্যই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তাহলে আমি কী করবো, ভিডিওটা বানানোর আরও মোটিভেশন পাবো। কারণ কোনো কাজ করতে গেলে তো মোটিভেশনের দরকার হয়, মোটিভেশন ছাড়া কোনো কাজ করতে ইচ্ছে করবে। তাই চাইবো তোমার ভিডিওটা বেশি করে দেখো, অবশ্যই শেয়ার করো। ওকে, তো আজকের জন্য থ্যাংক ইউ।